আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে এবং সবকিছুকে সামনে রেখে তোমরা তোমাদের দিন পার করছো। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞানের স্টাডিতে আমরা দেখেছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে 6টি লেকচার আমরা সম্পন্ন করেছিলাম এবং গত শনিবারে আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের উপর রিভিউ এবং সিকিউ সলভ ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম এই সিকিউ গুলোর উপর ভিত্তি করে আরো বিভিন্ন ধরনের সিকিউ সলভ করার জন্য, এবং বলেছিলাম এই চ্যাপ্টারটা আসলে খুব বেশি কঠিন নয় যদি তোমরা থিওরিগুলো ভালো করে বুঝো। এই পর্যায়ে আমরা তোমাদেরকে এর পরের চ্যাপ্টার অর্থাৎ নবম অধ্যায় পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের প্রথম লেকচার নিয়ে আমরা আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা বলছি যে এই চ্যাপ্টারটি আমরা মোটামুটি 4টা লেকচারে সম্পন্ন করার চেষ্টা করব। প্রথম লেকচার আমরা দেখার চেষ্টা করব পরমাণুর গঠন এবং পরমাণু সংক্রান্ত যে মডেলগুলো আছে সেই মডেলগুলো, এবং আমরা দেখব পরমাণুর ব্যাসার্ধ এবং পরমাণুর বিভিন্ন কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনগুলো শক্তির রাশিমালাগুলো বের করার চেষ্টা করব। এরপর আমরা নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসের ঘনত্ব বের করার চেষ্টা করব এবং সেই নিউক্লিয়াসের ঘনত্বকে আমরা কম্প্যারিজনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এছাড়াও আমরা দেখব আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোলার কাকে বলে, নিউক্লিওটাইড কি, এই জাতীয় বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব আমাদের প্রথম লেকচারে। দ্বিতীয় লেকচারে আমরা মোটামুটি তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এবং তেজস্ক্রিয়তার রূপান্তর সমীকরণ এবং তেজস্ক্রিয়তায় যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় এগুলার বৈশিষ্ট্য ধর্ম এবং এদের ব্যবহারগুলো দেখার চেষ্টা করব এবং সিকিউ সলভ করব। তৃতীয় লেকচারে আমরা দেখার চেষ্টা করব নিউক্লিয়ার বিভাজন কাকে বলে। নিউক্লিয়ার বিভাজন আমরা মোটামুটি গাণিতিক সমীকরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে ভর ত্রুটি কি সেই জিনিসটাও দেখার চেষ্টা করব। এরপর একদম সর্বশেষ লেকচারে আমরা এই যে চেইন বিক্রিয়া আছে এবং এই চেইন বিক্রিয়ার মাধ্যমে যে পারমাণবিক বোম এবং পারমাণবিক বোমের পাশাপাশি পরমাণুর যে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আমরা জানি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়, সেই প্রকল্পগুলো কিভাবে গড়ে তোলা হয় আর নিউক্লিয়ার চুল্লি কিভাবে কাজ করে, এই বিভিন্ন অংশগুলো আমরা দেখার চেষ্টা করব। এই পর্যায়ে তোমাদের প্রাথমিক আলোচনায় আমরা জানি নিউক্লিয়াস নিয়ে পরমাণু নিয়ে গবেষণায় এ পর্যন্ত প্রথম যে তথ্য আমরা পাই সেটাকে আমরা বলি তরমুজ মডেল বলা হয়। থমসন এই মডেল প্রদান করেন বা এটাকে বলা হয় কিশমিশ পুডিং মডেল। এই তথ্যটা আমরা খুব সহজেই বুঝতে পারি। আসলে এই তথ্যের কোনো খুব বিশেষ কোনো তথ্য বা নলেজ আমরা পরমাণু সম্পর্কে পাই না এবং এক্সাক্ট কোনো আইডিয়াও আমরা এখানে পাওয়া যায় না। তিনি আসলে কি করেছেন, এই মডেলটাকে বলা হচ্ছে তরমুজের সাথে তুলনা করা হচ্ছে তরমুজের পুরো অংশটাকে তিনি এখানে পজিটিভলি চার্জড বিন্যস্ত পজিটিভলি চার্জের সাথে তুলনা করেছেন। মাঝখানে এই যে তরমুজের যে বিচিগুলো থাকে এগুলোকে তিনি ইলেকট্রনের সাথে তুলনা করেছেন। এভাবে তিনি একটা পরমাণুকে ডেমনস্ট্রেট করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু আসলে এই তথ্যের মাধ্যমে বা এই আইডিয়ার মাধ্যমে আমরা পরমাণু সম্পর্কে এক্স্যাক্টলি কোনো আইডিয়াই পাই না আসলে। এবং আমরা জানি পরবর্তীতে যে মডেলগুলো পাই সেগুলোর সাহায্যে বিশেষ করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে যে রাদারফোর্ডের মডেলটা আসে, সেই শিক্ষার্থীরা আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার একটা অ্যারেঞ্জমেন্ট আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আলফা কণা একটা কোলিমেটর বা স্লিটের মধ্য দিয়ে গিয়ে একটা স্বর্ণপাতকে আঘাত করছে। সেখানে স্বর্ণপাতের পরমাণুর মধ্য দিয়ে আলফা কণাগুলো গিয়ে জিঙ্ক সালফাইড পর্দার উপর আপতিত হয়ে জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করছে। এখানে স্বর্ণপাতের পরমাণুর মধ্য দিয়ে আলফা কণা যাওয়ার সময় বলা হয় প্রায় 20,000-এর মধ্যে একটি মাত্র আলফা কণা সোজা গিয়ে ঠিক উল্টো দিকে বাঁকা হয়ে ফিরে আসে। 20,000-এর মধ্যে একটা আলফা কণা ঠিক এভাবে রিপেয়ার করে চলে আসে এবং বাকিগুলো বা এর মধ্যে কয়েকটি 20,000-এর মধ্যে 3টি বা 4টি বা 2টি এ ধরনের বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দার উপর আপতিত হয় এবং
অধিকাংশই সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইড পর্দার উপর আপতিত হচ্ছে। এইখান থেকে মূলত বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহযোগীরা কিছু সিদ্ধান্ত উপনীত হন। এই সিদ্ধান্তগুলোকে আমরা বলছি রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রথমে বলা হচ্ছে, যেহেতু অধিকাংশ আলফা কণা স্বর্ণপাতকে ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দার উপর আপতিত হচ্ছে, অতএব পরমাণুর অধিকাংশ স্থানে হচ্ছে ফাঁকা এবং ইলেকট্রন যেহেতু খুবই নগণ্য বড়ের, অতএব আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন এরা করতে পারে না। শুধু যেহেতু 20,000-এর মধ্যে একটি ঠিক উল্টো দিকে ফিরে আসে, অতএব নিউক্লিয়াসে ভারী এবং পজিটিভলি চার্জড অংশ পুঞ্জীভূত আছে। এইভাবে যে সিদ্ধান্তগুলো উপনীত হন আমরা তাদেরকে বলি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে মূল কথাগুলো আছে এখন আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে রাদারফোর্ড বলা যায় 1911 সালে এই মডেল প্রদান করেন। এই মডেলের মূল কথাগুলো আমরা জানি। এক নম্বর হচ্ছে, তিনি এখানে বলেন যে পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে পুঞ্জীভূত। এবং পরমাণু তড়িৎ নিরপেক্ষ, পরমাণু তড়িৎ নিরপেক্ষ অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সমান সংখ্যক ইলেকট্রন বাইরে ঘূর্ণায়মান এবং তিনি এখানে সৌর মডেলের সাথে তুলনা করা হয়। এটাকে সৌর মডেলের মতো নিউক্লিয়াস ও ইলেকট্রনের স্থির বিদ্যুতিক আকর্ষণ বল সমান ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রমুখী বল। এই হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো একটু দেখার চেষ্টা করব এই পর্যায়ে। মডেলের সীমাবদ্ধতাগুলোতে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে, এখানে ইলেকট্রনগুলোকে গ্রহের সাথে তুলনা করা হয়েছে। আমরা জানি গ্রহগুলো হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রনগুলো হচ্ছে কি তড়িৎগ্রস্ত। মডেলের সীমাবদ্ধতা এক, ইলেকট্রন তড়িতাহিত বা ইলেকট্রন ঋণাত্মক আধানে আহিত, যেখানে গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ। তাহলে এই কম্পারিজনে একটা কি ঝামেলা দেখা যায়। দুই নম্বর হচ্ছে, আমরা
জানি ম্যাক্সওয়েলের তাড়িৎ-চুম্বক তত্ত্ব অনুযায়ী এটা চার্জযুক্ত কণা যখন ক্রমাগত ঘুরতে থাকে তখন এটি ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করে অবশেষে কেন্দ্রে পতিত হয়। সেই হিসেবে যদি বিবেচনা করি রাদারফোর্ডের পরমাণু মডেলে ম্যাক্সওয়েলের তাড়িৎ-চুম্বক তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয়, অর্থাৎ একটা পরমাণু আনস্টেবল হয়ে যায়, পরমাণুর স্থিতি নষ্ট হয়। তাহলে এই কথাটা আমরা এখানে মেনশন করব। ম্যাক্সওয়েলের মতে একটি চার্জযুক্ত কণা ঘুরতে থাকলে তা ক্রমান্বয়ে শক্তি বিকিরণ করে কেন্দ্রে পতিত হয়, অর্থাৎ পরমাণু আনস্টেবল, অস্থায়ী হয়ে যাচ্ছে। এটা ইম্পসিবল, কারণ পরমাণু স্থায়ী বিদায় আমরা আমাদের সৌরজগৎ, গ্রহ নক্ষত্র, আমাদের সামনে ঘর বাড়ি দালান সবকিছু অ্যাডজাস্ট করছে। 3 নম্বরে বলা হচ্ছে এখানে ঘূর্ণায়মান কক্ষপথের কোনো আইডিয়া পাওয়া যায় না। ঘূর্ণায়মান কক্ষপথের আকারের কোনো ধারণা পাওয়া যায় না। মোটামুটি এই তিনটাকে আমরা ড্রব্যাকস আর সীমাবদ্ধতা অফ রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবে চিহ্নিত করি। তো প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ, অথচ ইলেকট্রন হচ্ছে তড়িৎ ঋণাত্মক আধানে আহিত, অতএব ইলেকট্রন এবং গ্রহের মধ্যে যে কম্প্যারিজন বা তুলনা এটা ঠিক নয়। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সওয়েলের মতো আমরা জানি একটি চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে এটি ক্রমাগত শক্তি বিকিরণ করে অবশেষে কেন্দ্রে পতিত হয়, সেই অনুসারে আমাদের পরমাণু আনস্টেবল হয়ে যায়। এবং 3 নম্বরে আমরা এই যে আবর্তনশীল ইলেকট্রনগুলোর যে কক্ষপথ সেগুলো সম্পর্কে আমরা কোনো ধারণা পাই না। এখন এই সমস্যাগুলো সলভ করার জন্য এগিয়ে আসেন বিজ্ঞানী নিলস বোর। তিনি পরমাণুর গঠনকে নতুন একটি তথ্য বা থিওরি প্রদান করেন, যেটাকে বোরের পরমাণু তত্ত্ব বলা হয়। তিনি এখানে রাদারফোর্ডের এই যে সীমাবদ্ধতা, অন্যতম যে সীমাবদ্ধতার কথা আমরা বলছি ম্যাক্সওয়েলের এই যে মতামত, সেখানে তিনি সমাধান হিসেবে কোয়ান্টাম আইডিয়া প্রদান করেন। তাহলে আমরা সেই প্রথমেই বোরের পরমাণু মডেলে কি বলে দেখি। প্রথম কথা হচ্ছে কণিক ভরবেগ। তিনি বলতে চাচ্ছেন যে আসলে এটাকে অনেকে বলে যে কোয়ান্টাম মডেলও বলে। কোয়ান্টাম মানে তোমাদেরকে আমরা পড়িয়েছি 12 দিনের আগের চ্যাপ্টারে আমরা বলেছিলাম কোয়ান্টাম মানে কোন একটা জিনিসকে কোয়ান্টাইজড করা, মানে এরকম প্যাকেট করে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলা, মানে কন্টিনিউয়াস একটা রশিদ মতো আর বিবেচনা না করা, এটাকে আমরা বলছি কোয়ান্টাম আইডিয়া বলছি। কোয়ান্টাম আইডিয়াতে তিনি বলেন কোন এই যে ঘূর্ণায়মান যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলোর ভরবেগ তিনি L সমান n/h/2π এর অখণ্ড গুণিতক হিসেবে উপস্থাপন করেন। L সমান n/h/2π এর অখণ্ড গুণিতক হিসেবে স্থাপন করেন। 3 নম্বর তিনি বলতে চাচ্ছেন 2 নম্বর ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে যখন ঘুরে তখন এরা কতগুলো নির্দিষ্ট চিহ্নিত কক্ষপথে কি করে বিরাজ করে এবং মানে আবর্তন করে। এই আবর্তন করে ইলেকট্রন শক্তি শোষণ করে না, শক্তি বিকিরণ করে না। তাহলে এটা আমরা বলবো তিনি এখানে চিহ্নিত তথা নির্দিষ্ট কক্ষপথে ধারণা দেন এবং বলেন এই কক্ষপথ অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না, শোষণও করে না, বিকিরণও করে না।
আইডিয়া নিতে পারবেন। এবং 3 নম্বরে বলতে চাচ্ছেন যখন ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে যায় বা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির সরল গুণিতক আকারে হয় অ্যাবজর্ব করে অর্থাৎ শোষণ করে অথবা বিকিরণ করে। তিনি এভাবে এটা উপস্থাপন করেন ই আপার মাইনাস ই লোয়ার ইকুয়াল এইচ এফ, অর্থাৎ এই এইচ এফ এর সরল গুণিতক হবে এটার 1 গুণ 2 গুণ 3 গুণ এম অফ এইচ এফ দেখা যায়। এই ধরনের ভাবেই তিনি শক্তি বিকিরণের আইডিয়া দেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যখন আমি এই জিনিসগুলো মুছে দেবো এখন, তিনি যে জিনিসটা বলতে চাচ্ছেন একটু দেখো বোঝার চেষ্টা করি। এই যে নিউক্লিয়াসের চারপাশে এই যে কক্ষপথগুলা, এই কক্ষপথগুলা এখানে ইলেকট্রন অবস্থানকালে তাদের শক্তিগুলো এই ধরনের একটা বক্সে যদি আমি শক্তি আছে বিবেচনা করি তাহলে বলা হচ্ছে এইভাবে প্যাকেট প্যাকেট থাকে, চিহ্নায়িত থাকে বক্স। যখন এরা এখান থেকে এখানে যাবে, এখান থেকে একটা ছেড়ে দেবে বক্স, ছেড়ে দিয়ে তারপর এখানে আসবে, আবার যখন এখান থেকে এখানে যাবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে অর্থাৎ এই বক্সের সমপরিমাণ শক্তি 1 গুণ 2 গুণ শক্তি নিয়ে নিচে আসবে। কিন্তু রাদারফোর্ড বলেছিল রাদারফোর্ড এখানে কোন অর্থাৎ কোয়ান্টাম মডেলের আইডিয়া দিতে পারেননি। সেখানে তিনি বলে এই রাদারফোর্ড আইডিয়াটা আমরা এখন বুঝার চেষ্টা করি। রাদারফোর্ড তিনি বলে আছেন শক্তি এখানে এইভাবে একটা ফিতার ন্যায় অবস্থান করে, একবার যদি ফিতার থেকে এরকম বের হতে থাকে চলে আসে তাহলে পুরো ফিতা এভাবে চলে আসবে। মানে শক্তি বিকিরণ করতে করতে যেহেতু এটা গ্র্যাজুয়ালি করতে থাকে একটু সুতার নেই, মানে ওয়েভ লাইট, অতএব শক্তি বিকিরণ করবে ততক্ষণ পর্যন্ত বিকিরণ করবে যতক্ষণ না এর শক্তি 0 না হয়। যেটা ম্যাক্সিমাম বলতে যাচ্ছে যে এইভাবে কন্টিনিউয়াস শক্তি বিকিরণ করে এক সময় ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসে মিশে যায়। এবং এই প্রবলেমের সমাধানটা নিলস বোর বলেন যে না, আসলে ইলেকট্রনের শক্তি কিন্তু এভাবে কন্টিনিউয়াস নয়। ইলেকট্রনের শক্তি এই ধরনের প্যাকেট বর্তমান থাকে। এই প্যাকেট শক্তির একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দিয়ে হয় নিচে যাবে অথবা শোষণ করে উপরে যাবে। এই হচ্ছে রাদারফোর্ডের প্রবলেমের নিলস বোরের সমাধান। এবং দেখো এখানে শক্তিকে আমরা আগে যেভাবে ওয়েভ লাইট অর্থাৎ সুতার ন্যায় বিবেচনা করছিলাম সেটা না করে এখন বলছি শক্তি হচ্ছে কি চিহ্নায়িত, অর্থাৎ কি কোয়ান্টাম প্যাকেট। এইটাকে সেজন্য বলা হচ্ছে কোয়ান্টাম মডেল। এই মডেলের মাধ্যমে মূলত পরমাণুর সম্পর্কে আমরা মোটামুটি এক্সাক্ট আইডিয়া পাই, কিন্তু আরো কিছু সমস্যা থেকে যায়। কারণ আমরা এখানে মোটামুটি একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ধারণা পাই। একাধিক ইলেকট্রন হলে নিউক্লিয়াসের চারপাশে এই যে কক্ষপথগুলো সেগুলো আর কি থাকে না, বৃত্তাকার থাকে না, সেগুলো অনেকটা হয়ে যায়, উপবৃত্তাকার হয়ে যায়। এখন এই আইডিয়াটা আমরা নিলস বোরের পরমাণু মডেল থেকে পাই না। সেজন্য পরের ক্লাস আমাদেরকে আরেকটা থিওরি করতে হবে, আরেকটা তত্ত্ব করতে হবে, যেটা বলি সমারফিল্ড মডেল। এবং এই সমারফিল্ড মডেলের মধ্যে অনেকগুলো সমস্যা থাকে, সেটা সলভ করার জন্য আমাদের আরো করতে হবে ভেক্টর অ্যাটম মডেল। এগুলো আমরা উপরের ক্লাসের জন্য রেখে দিই ততদিন পর্যন্ত। এই পর্যায়ে আমরা মডেলগুলো জানার পরে আমরা বোরের আইডিয়াকে কাজে লাগিয়ে পরমাণুর ব্যাসার্ধ এবং পরমাণুর বিভিন্ন কক্ষপথে অবস্থানত ইলেকট্রনগুলোর শক্তি রাশিমালা লিখে ফেলব। প্রথমে আসি ব্যাসার্ধের রাশিমালা। আমরা এখানে ইলেকট্রনের ঘূর্ণনের ক্ষেত্রে বলেছি যে নিউক্লিয়াস যদি কক্ষপথ হয়, এই যে n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn, তার জন্য আমরা রাশিমালা বের করতে চাই। আমরা এখানে বলেছিলাম এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সমান কেন্দ্রমুখী বল, ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রমুখী বল। এই দুটো সমান হলেই কেবল ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কিছু লিখতে পারি 1/4πε0 e²/r², এবং এখানে লিখতে পারি কেন্দ্রমুখী বল সমান আমরা জানি mv²/r। এখান থেকে r কাটা গেলে আমরা একটা r চলে গেলে আমরা v সমান পাচ্ছি হলো e/√4πε0
4 pi epsilon naught r n n n তম কক্ষপথের জন্য আমরা পাচ্ছি হলো bn সমান e divided by 4 pi epsilon naught r n n এই হলো আমাদের সমীকরণ। এটাকে আমরা চাইলে এক নম্বর সমীকরণ লিখতে পারি। এখন এই যে করলাম বোরের আইডিয়াকে আমরা কাজে লাগাবো। বোর সাহেব বলতে চাচ্ছেন এই যে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলোর কণিক ভরবেগ L সমান হচ্ছে n into h/2 pi। h/2 pi এর অখণ্ড গুণিতক n এর মান 1 2 3 ইত্যাদি অর্থাৎ বিভিন্ন কক্ষপথ নির্দেশ করছে। এবং আমরা জানি এর সমান আমরা জানি r cos p। আমরা লিখবো r p sin এর আমরা জানি r এবং p এর মধ্যবর্তী কোণ, যেহেতু p মানে হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধের সাথে স্পর্শ বরাবর ক্রিয়া করে, অর্থাৎ r এবং p এর মধ্যবর্তী কোণ 90, আমি sin 90 লিখলাম। তাহলে আমি পাচ্ছি r p মানে r n b। এই সমীকরণ আমরা পাচ্ছি, এটাকে আমি bn লিখলাম, এটাকে r n লিখলাম n তম কক্ষপথের জন্য। সুতরাং আমি এটা এবং এটা সমান লিখতে পারি। সুতরাং m vn rn equal n into h/2 pi। তাহলে এখান থেকে আমি যদি ওই যে vn এর মান বের করেছিলাম এক নম্বর সমীকরণ, তা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি e divided by √4 pi epsilon naught m rn equal n into h/2 pi। মোটামুটি কাটাকুটি করলে এই দুটো দিক নিয়ে গেলে আমরা rn সমান যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে n square h square epsilon naught by pi m e square। এটিকে আমি n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বলছি। তোমরা নিচে লিখে দাও এটি n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। তাহলে দেখো এখানে আমরা যদি আর একটু ভালো করে লক্ষ্য করি, আমি যদি n সমান 1 বসাই, n সমান যদি 1 বসাই, 1 হলে আমরা দেখতে পাচ্ছি আর 1 সমান দাঁড়াচ্ছে হলো 1 স্কয়ার ইনটু আমরা তো এর মান জানি 6.63 into 10⁻³ জুল সেকেন্ড, আর এপসিলন নট এর মান আমরা জানি, পাই এর মান আমরা জানি, এম এর মান আমাদের জানা আছে 9.1 into 10⁻31 কেজি, আর ই এর মান আমাদের জানা আছে 1.6 into 10⁻19 কুলম। সবগুলো মান যদি বসাই আমরা এখানে r1 এর মানটা পাচ্ছি হলো, আমি একটু লিখে ফেলি, সেটা হলো 0.53 into 10⁻10 মিটার পাওয়া যাবে। এবং এটাকে আমরা লিখি 0.53 into 10⁻10 লিখতে পারি, অ্যাংস্ট্রম লিখতে পারি। অর্থাৎ পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53। সবচেয়ে মানে হাইড্রোজেন অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। আর একটু মজার ব্যাপার হচ্ছে যদি আমি n সমান 2 বসাই, 2 হলে আমরা একটু দেখবো R2 সমান দাঁড়াবে হলো 2 স্কয়ার ইনটু h স্কয়ার ইনটু এপসিলন নট ডিভাইডেড বাই পাই m e স্কয়ার। এই সমীকরণের মান যদি আমি এখানে জাস্ট এভাবে লিখে দিই পুরো আর মান, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ, এভাবে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ পাওয়া যাবে 9 গুণ, এবং চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ পাওয়া যাবে 16 গুণ। তাও আমরা দেখতে পাচ্ছি এখানে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ গুলো অনেকটা বলা যায় চিহ্নিত। চিহ্নিত মানে কি? এরা মানে চিহ্নিত, ফিক্সড, একটা নির্দিষ্ট ভ্যালু এরা কাউন্ট করে, এর বাইরে ব্যাসার্ধ কাউন্ট করে না। এই জিনিসটা আমরা বুঝতে চাচ্ছি। এই সেম জিনিসটা আমরা এখন ব্যাখ্যা করবো ইলেকট্রনের n-তম কক্ষপথে অবস্থানগত ইলেকট্রনের শক্তির ক্ষেত্রে আমরা কাউন্ট করবো। এখন দেখাবো যে ইলেকট্রনের এই শক্তিগুলো চিহ্নিত, এটা আমরা দেখাবো n-তম কক্ষপথে অবস্থানগত
ইলেকট্রনের শক্তির রাশিমালা আমরা এখন দেখার চেষ্টা করব। ইলেকট্রনের শক্তি যদি আমি ই দ্বারা প্রকাশ করি, আমরা জানি ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে দুটো শক্তির সমন্বয়, একটা হচ্ছে ইকে গতিশক্তি আর একটা হচ্ছে ইপি পটেনশিয়াল এনার্জি। আমরা ইকে সমান খুব সহজে বের করতে পারি। এখানে ইকে সমান আমরা জানি পড়ে আসছে ছোটবেলা থেকে, ইকে সমান হাফ এম ভি এন স্কোয়ার। এই ভি এন এর মান কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম, সেটা আমি জাস্ট লিখে দিব এখানে। সেই মানটা হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর এন। এই ছিল আমাদের মোটামুটি ইকে এর মান। আমি যদি এভাবে লিখি তাহলে দাঁড়াচ্ছে 1/8 এম ই স্কোয়ার 4 পাই এপসিলন নট এম আর এন। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব ইপি অর্থাৎ বিভব শক্তি জিনিসটা কি। বিভব শক্তি মানেই এক ধরনের শক্তি, যেটাকে আমরা ওয়ার্ক ডান হিসেবে মেনশন করতে পারি। তাহলে ওয়ার্ক ডান হিসেবে আমরা জানি এখানে ডব্লিউ সমান, তোমরা নিশ্চয়ই করেছো, ডব্লিউ সমান বি কিউ। বি হচ্ছে ইলেকট্রন এবং ধনাত্মক প্রোটনের মধ্যে যে বিভবটা কাজ করে এখানে, সেই বিভব ভি, এবং ইলেকট্রনের আধানকে আমরা মাইনাস ই দ্বারা চিহ্নিত করি। আর ভি এর মান আমরা জানি 1/4 ই বাই, তাহলে মাইনাসটা যদি সামনে নিয়ে আসি আমি ই মিলে ই স্কোয়ার হবে, নিচে হবে আর এন। এই হলো ইপি এর মান। এখন এই ইপি এবং ইকে এর মান যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে যা পাওয়া যায় তা আমি লিখবো 1/8 এম ই স্কোয়ার 4 পাই এপসিলন নট এম আর এন মাইনাস 1/4 পাই এপসিলন নট ই স্কোয়ার বাই আর এন। এখন আমি যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা যা পাবো, আমরা দেখতে পাচ্ছি এম করা যাচ্ছে, কাটা গেলে মোটামুটি এই দুটো রাশি সেম হয়ে যায়। সেম হয়ে গেলে যদি 1/4 এবং 1/8 মাইনাস করা হয়, তোমরা মনে রাখবে এটার মানটা আসবে হলো মাইনাস 1/8 ই স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর এন। আর এর মান আমরা জানি, যদি আর এর মানটা একটু বসিয়ে দিই নিচে তাহলে কি দাঁড়ায় আমরা দেখার চেষ্টা করি। ই স্কোয়ার ইন্টু 4 পাই এপসিলন নট, আমরা জানি আর এর কিছুক্ষণ আগে আমরা মান বের করেছিলাম, সেটা ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট বাই পাই এম ই স্কোয়ার। তাহলে আমাদের এই মানটা দাঁড়াবে মাইনাস এম ই টু দ্য পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এটাকে আমরা বলছি এনতম কক্ষপথ অবস্থানরত ইলেকট্রনের শক্তির রাশিমালা। তোমাদেরকে এই ব্যাসার্ধ এবং শক্তির রাশিমালাগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। যেমনটা আমি এভাবে মুখস্থ বলছি এবং সলভ করছি, তোমাদেরকেও সেভাবে এগুলো পারতে হবে, না হলে তোমরা এগুলা দিয়ে যে গাণিতিক সমীকরণগুলো আসে সেগুলো সলভ করতে পারবে না। তাহলে দুটো সমীকরণ পেলাম, একটা আর এন সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট বাই পাই এম ই স্কোয়ার, এবং ই সমান একটি সমীকরণ পেলাম মাইনাস এম ই টু দ্য পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এখন এই যদি হয় অবস্থা, আমরা এখন দেখবো এন সমান যদি 1 বসাই তাহলে কি পাওয়া যায়। এন সমান 1 হলে আমরা দেখতে পাচ্ছি E1 সমান হচ্ছে মোটামুটি মাইনাস 8 1 স্কোয়ার মাইনাস m টু দ্য পাওয়ার 4 8 1 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, আমরা জানি m এর মান হচ্ছে 9.1 into 10 to the minus 31 কেজি, e সমান হচ্ছে 1.6 into 10 to the minus 19,
আর h এর মান 6.63 into 10 - 34, এপসিলন এর মান হচ্ছে 8.854 into 10 to the power -12। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই এবং এটাকে যদি ভাগ করি আমরা, এই মোটামুটি মানটা 13.6 ইলেকট্রন ভোল্ট পাই। তোমাদেরকে এই যে ইলেকট্রনের প্রথম যে কক্ষপথ, সেই কক্ষপথের অর্থাৎ ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তির মান কত সেটা আমাদের মনে রাখতে হবে। মানে এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে এই পরিমাণ শক্তি যদি আমরা দিতে পারি, ওই ইলেকট্রনটা ভূমি অবস্থা থেকে মুক্ত হয়ে ফ্রি ইলেকট্রনে রূপান্তর হবে, অর্থাৎ গ্যাসটি আয়নিত হয়ে যাবে। এই সমান টু হলে মজার ব্যাপার এখনই, এই সমান কিন্তু আমরা দেখবো -m⁴ 8² স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার 1/2 স্কয়ার কে যদি বাইরে নিয়ে আসি আমি, তাহলে বাকি যা থাকে তার সমান আমি E1 লিখতে পারি। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে প্রথম কক্ষপথের 4/1 এবার আমরা লিখতে পারি E3 সমান রাখা যায় 1/9 E1, 9/1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন যে কক্ষপথগুলোতে অবস্থান করে নিউক্লিয়াসের চারিদিকে, সেই কক্ষপথগুলোর শক্তিগুলো হচ্ছে ফিক্সড এবং এগুলো কখনোই কন্টিনিউয়াস নয়, এবং এই ফিক্সড এনার্জি গুলো নিয়ে ইলেকট্রনগুলো এগুলোতে অবস্থান করে। এবং এই শক্তিগুলো আবার বলছে এখানে যে ফিক্সড শক্তি নিয়ে অবস্থান করে, সেই শক্তিটা আবার HF এর n গুণিতক, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, সেই গুণিতক এবং বিচ্ছিন্ন শক্তিগুলো নিয়ে অবস্থানকালে যদি প্রয়োজন হয় তখন শক্তি ছেড়ে দিয়ে উপরে যাবে, বা শক্তি গ্রহণ করে উপরে যাবে, বা শক্তি ছেড়ে দিয়ে নিচে চলে আসবে। এই হচ্ছে রহস্য। তাহলে আমি এখান থেকে আইডিয়া থেকে বলতে পারি ইলেকট্রনের এই যে শক্তিগুলা সেগুলো হচ্ছে কোয়ান্টাইজড, এবং এই আইডিয়াটাকে আমরা বলছি কোয়ান্টাম মডেল, যেটা বোরের পরমাণু মডেল হিসেবে এখানে উপস্থাপিত হচ্ছে। আর একটা বিষয় আমরা দেখার চেষ্টা করবো, আমাদের লেকচার 1 আমরা তাহলে আরেকটা বিষয় হলো এখানে এই যে শক্তির স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তরের ক্ষেত্রে যে শক্তি শোষণ বা বিকিরণ হয়, আমরা স্থানান্তরের বিষয়টা একটু দেখি। তাহলে ইলেকট্রন এই যে বললাম, এটা হচ্ছে আমরা জানি এটা নিউক্লিয়াস, n=1 বললাম, এটা n=2। এই 2 কক্ষপথ থেকে যখন ইলেকট্রন 1 এ আসবে, n=2 হতে যখন n=1 এ ইলেকট্রন আসে, তখন আমরা দেখব, আমরা এটাকে বলবো এই যে শক্তিটা E, বলবো E আপার মাইনাস E লোয়ার হিসেবে এইভাবে আমরা বুঝলাম। এই এনার্জিটাকে আমরা বলছি মূলত HF। এই E আপার এবং E লোয়ার এর মান আমরা খুব সহজেই বসাতে পারি। E আপার মানে হচ্ছে 2, তাহলে 2 হলে আমরা লিখবো এখানে -me⁴ 8² স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে me⁴ লোয়ার মানে বুঝাচ্ছি n=1 8 h স্কয়ার এপসিলন নট স্কয়ার হবে। তাহলে এখান থেকে যে মানটা আমরা পাই, বা আমি যদি এইভাবে না বলে এটাকে En2 হিসেবে উপস্থাপন করি এবং এটাকে En1 হিসেবে উপস্থাপন করি, তাহলে আমরা এভাবে পাবো। তাহলে এখানে আমি n2 লিখলাম, এখানে n1 লিখলাম, তাহলে আমরা -me⁴ 8 h স্কয়ার এপসিলন নট স্কয়ার, এই অংশটা যদি আমরা একটু কমন নিই, কমন নিলে পরের অংশটুকু আমরা যা পাই তা হচ্ছে এটাকে আমি লিখতে পারি HF লিখতে পারি, বা আমরা এখানে f সমান
mp to the power 4 আমি যদি পজিটিভ কমন নিই তাহলে এখানে নেগেটিভ কমন নিলে আমরা দেখতে পাচ্ছি না যে এটা হচ্ছে 1 by n2 স্কয়ার মাইনাস 1 by n1 স্কয়ার। আমরা যদি পজিটিভ আবার একটা মাইনাস কমন নিই এটা পজিটিভ বানাই তাহলে আমরা পাচ্ছি 8 epsilon naught স্কয়ার h কিউব। আমি এটা h নিচে পাঠাই দিলাম h কিউব হয়ে গেল তাহলে দাঁড়াবে 1 by n1 স্কয়ার মাইনাস 1 by n2 স্কয়ার। এই সমীকরণটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই যে f প্রাইম পাশাপাশি একটা জিনিস যেটা সেটা হলো f প্রাইম কে বলা হয় তরঙ্গ সংখ্যা। সমান 1 by lambda হিসেবে উপস্থাপন করা হয়। আমরা এখানে যেহেতু পেয়েছি আর 1 by lambda সমান আমি লিখতে পারি f by c আগে দাঁড়াচ্ছে হলো f বার সমান f বার সমান হচ্ছে 1 by lambda সমান f by c সমান f এর মান বসিয়ে দিই mp to the power 4 8 epsilon naught square ch cube into 1 by n1 square minus 1 by n2 square। এখানে এই যে রাশি মানে এটা পুরোটাই ধ্রুবক। দেখো এখানে n ধ্রুবক, u ধ্রুবক, 8 epsilon ধ্রুবক, c h সব ধ্রুবক। এই পুরো অংশটাকে নতুন নাম দেওয়া হয়েছে ধ্রুবক হিসেবে। এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। আমরা লিখবো f প্রাইম সমান r h into 1 by n1 square minus 1 by n2 square। এই সমীকরণটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে রিডবার্গ কনস্ট্যান্ট আর সমান আমি লিখবো হচ্ছে m to the power 4 8 epsilon square ch cube সমান 1.097 into 10 to the power 7 per meter। পার মিটার কেন? কারণ এখানে এগুলো ঠিক সেভাবেই আসে। আমরা এইভাবে মোটামুটি আমাদের এই সমীকরণগুলো মনে রাখবো। পাশাপাশি আমরা আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার প্রয়াস করব। এ পর্যায়ে তোমাদেরকে আমি একটু পরমাণুর গঠন নিয়ে কথা বলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আজকের অংশগুলো শেষ করব। তোমরা অনেকেই পরমাণু নিয়ে আসলে চিন্তা করো না। তোমরা ভাবছো পরমাণু মানে হচ্ছে কি আমরা যেটা সচরাচর আঁকি আমি চুল আঁকলাম এই ধরনের মনে করি আমরা সেন্টারে আমাদের নিউক্লিয়াস এখানে ইলেকট্রন অবস্থিত। আসলে কি তাই? তোমরা নিশ্চয়ই জানো রাদারফোর্ডের পরমাণু থেকে আমরা পাই নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস অফ দা নিউক্লিয়াস মোটামুটি 10⁻15 মিটার আর রেডিয়াস অফ দা অ্যাটম হচ্ছে 10⁻10 মিটার। তাহলে যদি আমরা আঁকি আসলে এটা যদি পরমাণু হয় তাহলে নিউক্লিয়াসটা হবে ঠিক মাঝখানে একটা বিন্দু। মাঝখানে এই বিন্দুটাকে আমরা নিউক্লিয়াস বলবো। কারণ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের রেডিয়াস পরমাণুর রেডিয়াসের প্রায় যদি আমি বলি তাহলে 1 লাখ ভাগের 1 ভাগ মানে 1 মিটারকে 1 লাখ ভাগ করে 1 ভাগ নিলে যতটুকু হয় ততটুকু হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস কম্পেয়ার টু রেডিয়াস অফ দ্য অ্যাটম। তাহলে সেই হিসেবে যদি আমি এইভাবে পুরোটাকে যদি অ্যাটম বিবেচনা করি আর নিউক্লিয়াসটাকে মাঝখানে একটা বিন্দু হিসেবে পুট করি তাও অনেক কিছু হবে। এবং এই ছোট বিন্দুর মধ্যেই পরমাণু মোটামুটি সমস্ত প্রোটন নিউট্রনগুলো জমা থাকে। যেমন আমরা জানি আয়রন যদি এপির কথা বলি আয়রনের বাইরে ধরো 56 ইলেকট্রন থাকে আর ঠিক এর ভিতরে 56 ইলেকট্রন না মোটামুটি আয়রন মানে 26 মেবি তাহলে বাইরে 26টা ইলেকট্রন থাকবে আর এখানে মোটামুটি 56টা প্রোটন নিউট্রন অবস্থান করে মানে 26টা প্রোটন এবং বাকিগুলো নিউট্রন এখানে অবস্থান করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা যে জিনিসটা বিবেচনা করি নাই সেটা। আর তাহলে সেই হিসাবে আমি বলতে পারি পরমাণু মানে আসলে হচ্ছে পুরোটা ফাঁপা একটা স্পেস হলো স্পেস। আর এটা যদি হয় আয়রনের একটা পরমাণু তোমরা দেখতে পাচ্ছ আমরা সচরাচর আয়রনের একটা বারের মধ্যে কোনো পিন ঢুকাতে পারি না।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয়রনের একটা পরমাণু কিন্তু আসলে পুরোটা ফাঁকা। এখন এই যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, সেই নিউক্লিয়াসের ডেনসিটি এখন যা মনে হচ্ছে, সেই নিউক্লিয়াসের ডেনসিটি সম্পূর্ণ যদি কোনো একটা বস্তুর কথা বিবেচনা করি, সেখানে কি আসলে কোনো পিণ্ডকণা সম্ভব হবে? সেটা আমরা কিছুক্ষণ পরে দেখার চেষ্টা করবো। আসলে এই নিউক্লিয়াসের প্রেসারটা কত হতে পারে। আর একটা আমরা নিউক্লিয়াসে কিভাবে লিখবো, পরমাণু লেখার প্রথম আমরা জানি পরমাণু প্রতীক, পরমাণু প্রতীকটা এরকম, এগুলো এক্স একটা পদার্থ, সেই এক্স এর আমরা জানি নিচে আমরা দিব হচ্ছে প্রোটন সংখ্যা, উপর দিব প্রোটন নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা যেটাকে আমরা বলি, প্রোটন প্লাস নিউট্রন। আর এদিকে আমরা আধানগুলো স্থাপন করি এইভাবে, বা আরো বিভিন্ন উপায়ে এগুলো লেখা হয়, একটু রূপান্তর করে বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া হয়। অনেকে এখানে দেয়, এখানে দেয়, নানান ভাবে দিয়ে থাকে। এখন আমরা একটু দেখবো আইসোটোপ। আইসোটোপ তোমরা জানো, আইসো মানে একই, আর টোপ মানে হচ্ছে কি স্থান। মানে পর্যায় সারণীর একই জায়গায় যে সকল মৌল অবস্থান করে তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যেমন আমাদের কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এভাবে কার্বনের 3টা আইসোটোপ, যেগুলোর প্রত্যেকটার প্রোটন সংখ্যা সেম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা ভিন্ন। এগুলো হচ্ছে পরস্পরের আইসোটোপ। ঠিক তেমনি আইসোটোন এবং আইসোবার, আইসোটোনের মধ্যে আমরা জানি নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয়। আবার আইসোবারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্রোটন নিউট্রন দুটো সংখ্যা ভিন্ন হয়ে থাকে। আইসোমার জাতীয় একটা জিনিস আছে, যেগুলো আমরা বই থেকে একটু ভালো করে আয়ত্ত করে নিই, বই ডেফিনিশনগুলো এবং এক্সাম্পল গুলো। এখন আসি আমরা এই যে আমরা নিউক্লিয়াস বললাম, সেই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ লেখা হয় আর সমান r0 a to the power 1/3 এভাবে উপস্থাপন করা হয়। এই মানে এখানে ভর সংখ্যা বুঝাই, এই মানে হচ্ছে ভর সংখ্যা। আর এই r0 এর মান মোটামুটি 1.5 থেকে 1.5 into 10 to the power minus 15 হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে, বা অনেকে এটা 1.2 হয়, 1.2 into 10 minus 15 মিটার হিসেবে উপস্থাপন করা হয়। তাহলে সেই হিসেবে যদি আমরা একটা পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করি, যেমন সাপোজ ধরলাম আমি আয়রনের বের করবো, FAN ব্যাসার্ধ বের করবো নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রথমে আর সমান আমরা পাবো 1.2 into 10 minus 15 ধরলাম, তাহলে এই সমান আমরা জানি 56 1/3 আসবে এখানে। এবং আমরা যদি আয়তন বের করতে চাই তাহলে 4/3 pi 1.2 into 10 minus 50 into pi r cube, ওটাকে দিয়ে 56 1/3 উপরে দিতে হবে। এটাকে আমরা আয়তন বলছি 4/3 pi r cube। তাহলে সে আগে আমরা লিখতে পারি 4/3 pi 1.2 into 10 minus 45 into 56 এবং সমান করা যায়। তাহলে এই আয়তন তৈরি করার পর আমরা এখন চাইলে ঘনত্ব বের করতে পারি। ঘনত্ব আমরা কিভাবে বসবো, m/v আমরা জানি, হ্যাঁ m হচ্ছে মোটামুটি 56টা প্রোটন নিউট্রন বা নিউক্লিয়ারের ভর, মানে 56টার মধ্যে আমরা জানি 26টা প্রোটন, তাহলে mp প্লাস, আর যদি আমরা 26টা বাকি তাহলে আর কটা থাকে, 26 দিয়ে গুণ হয় 52, 30টা মতো থাকে, এইভাবে থাকে। আর এটা আমরা দিয়ে দিলাম। এই মানগুলো যদি বসে দেওয়া হয় এখানে,
তোমরা জানো মোটামুটি প্রোটন এবং নিউট্রনের বল অনেকটা কাছাকাছি হিসেবে উপস্থাপন করা হয়। লেখা হয় 1.006 into 10⁻27 এটা উপস্থাপন করা হয়। সেই হিসেবে যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো নিউক্লিয়াসের ঘনত্ব বের করার জন্য আমরা লিখেছিলাম রো সমান m/v। এখানে হচ্ছে যেহেতু এটা আয়রন বিবেচনা করেছিলাম, নিউক্লিয়াস অফ আয়রন, অতএব আমরা এটাকে লিখবো এখানে 56 আমরা জানি, এবং প্রোটন এবং নিউট্রনের ভর মোটামুটি কাছাকাছি ধরলে আমরা লিখবো 56 into 1.008 অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস ইউনিট, ইউ দিয়ে প্রকাশ করছি আমরা। আর ভি সমান আমরা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর মানে হচ্ছে 1.2 into 10⁻15 -15, আর এটা তো আবার 1/3, এই মানে কিন্তু 56 1/3। তাহলে এই মানগুলো যদি আমরা এভাবে বসাই, এখানে আমরা পাচ্ছি হলো 1.2 into 10⁻15 into 56 এমন পাওয়া যায়। আর আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হলো 4 divided by 3 নিচে পাওয়া যায় 4.05 into 10⁻43, আর উপরে পাওয়া যাবে হচ্ছে 56 into 1.008 into 166। স্টুডেন্ট এখানে ধরে নাও আমরা কিন্তু এখানে একটা রাফ ক্যালকুলেশন করছি, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন বলতে যা বোঝায়। And 9.37 into 10⁻26 তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি 4.05 into 10⁻43 আমরা লিখলাম। আর সেই মানগুলো যদি আমরা একটু উপরে করে লিখি তাহলে রো সমান পাবো হচ্ছে আমার -26, আর নিচে হচ্ছে 4.05 into 10⁻43। 9.37 কে যদি আমরা এখন 4.05 দ্বারা ভাগ করি তাহলে 2.31 into 43 থেকে যদি 70 মিটার, এটা হচ্ছে নিউক্লিয়াসের ডেনসিটি মোটামুটি। এখন এই ডেনসিটি আসলে তুমি এখানে দেখতে পাচ্ছ 3.31 ইন্টু এটার এককটা হবে আসলে কেজি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউব আয়তনে কোনো নিউক্লিয়াসের অংশ যদি নেওয়া হয় তার বল হবে 2.31 into 10⁻7 কেজি। তোমরা এই 2.31 into 10⁻7 কেজি থেকে মোটামুটি আইডিয়া করতে পারো যে 1 মিটার কিউব আয়তনের নিউক্লিয়াসের ভর কত। যেখানে 1 মিটার কিউব পানির ভর হচ্ছে 1 মিটার কিউব পানির ভর হচ্ছে 10⁻3 কেজি, মানে 1000 কেজি। তাহলে 10⁻7 মানে কত হাজার কেজি বোঝাচ্ছে এখানে। আমি তার ধারণাটা লাভ করার জন্য আমরা এখানে বলবো, যদি আমি এই যে নিউক্লিয়াসের যে ডেনসিটি, সেই ডেনসিটি যদি পৃথিবীকে ডেনসিটাইজড করি, মানে পৃথিবীকে যদি চাপিয়ে যদি এই নিউক্লিয়াসের ডেনসিটি সম্পন্ন ডেনসিটি দিয়ে দিই তাহলে আমাদের পৃথিবীর আয়তন কত হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আর এখানে তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখবো আমরা
জানি m সমান 0, সো v সমান হচ্ছে m/ρ। পৃথিবীর ভর আমরা জানি 6.0 × 10⁻²৪, আর রো হচ্ছে আমরা যদি এই রোটা বসাই অর্থাৎ নিউক্লিয়াসের ডেনসিটি সমান ডেনসিটাইজড করি, তাহলে আমাদের পৃথিবীর কি অবস্থা হয় সেটা একটু দেখি। আমরা জানি 6 কে যদি আমি 2.31 দিয়ে ভাগ করি তাহলে 2.6 পাওয়া যায় না। আমরা জানি 24 থেকে যদি 17 চলে যায় তাহলে এই মানটা হবে 7। হচ্ছে আমাদের পৃথিবীর আয়তন। যদি পৃথিবীটাকে নিউক্লিয়াসের ডেনসিটি সম্পূর্ণ ডেনসিটি দেওয়া হয় তাহলে সেটাকে আরেকটু যদি ল্যাবরেট করি আমরা দেখি, আমরা জানি পৃথিবী যেহেতু একটা গোল আর গোলকীয় টাইপ, তাহলে 4/3 πr3 আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত পাই দেখি একটু, 7 মিটার কিউব দাঁড়ায়। তাহলে আমরা যদি সেই অঙ্কটা বের করি আমরা এখানে পাবো হচ্ছে 2.6 × 3 ভাগ 4 ভাগ 3.1416 0.62, মানে আর কি সমান দাঁড়াচ্ছে হচ্ছে 6.2 × 10⁻6 দাঁড়ায়। আর আমি যদি আর লিখি এটা আমাদের ইনপুট করতে হবে, 6.2 × 10⁻6 তাহলে কত আসে দেখবো এখন। এখানে 6.2 × 10⁻6 all to the power 1/3, মানে 6.2 to the power 1/3 2, মানে 10 to the power 2 হয়, তাহলে 6.2 কে যদি আমি 1/3 করি তাহলে কি হবে আমরা একটু দেখবো এখন। মোটামুটি এটা 1.8 বা 8 এর মতো ধরা যায় এই মানটা। দেখো আসলে তাহলে এটা বুঝা গেল এটা অ্যারাউন্ড, এখানে মিটারে দেখা যাচ্ছে তো, মানে বলা যায় 0.18 মিটার, মানে বললাম 0.2 মিটার। অর্থাৎ আমরা আমাদের পৃথিবীটাকে যদি নিউক্লিয়াসের যে ডেনসিটি আছে সেই ডেনসিটিতে যদি ডেনসিটাইজড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দাঁড়াবে প্রায় 200 মিটার। অর্থাৎ তোমরা এই যে বুয়েট মাঠটা দেখতে পাচ্ছ সেই বুয়েট মাঠের মোটামুটি ব্যাসার্ধের সমান। অর্থাৎ বুয়েট মাঠের সাইজের একটা গোলকীয় বুয়েট মাঠের সাইজের একটা বস্তু তৈরি হবে যদি আমাদের পৃথিবীতে আমরা নিউক্লিয়াসের যে ডেনসিটি সেই পরিমাণ ডেনসিটি দেওয়ার দিয়ে চাপানো যায়। তাহলে এখান থেকে আমরা মূলত নিউক্লিয়াসের ডেনসিটির একটা আইডিয়া পাই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আগামী দিন আমরা মোটামুটি তেজস্ক্রিয়তা অংশটা দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।